আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও স্কুল শিক্ষার্থী সহ 20 জনের প্রাণহানি, আহত প্রায় 200 জন। রাজধানীর হাসপাতালগুলোতে আহত, দগ্ধ শিশু ও অভিভাবকদের আহাজারি, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিতে পড়েছিল প্রশিক্ষণ বিমান, পাইলটের শত চেষ্টার পরও মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পাথরঘাটার স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ। নেপালকে 4 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ, হ্যাট্রিক সহ 4 গোল সাগরিকার। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগর সহ 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। ঢাকার 7টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধার কার্যক্রম শেষ করেছে ফায়ার সার্ভিস। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। গাড়িতে করে সরিয়ে নেওয়া এই ধ্বংসাবশেষ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানের। যুদ্ধ বিমানটি দুপুর 1:06 কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে পাইলটের শত চেষ্টার পরেও 1:18 স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়, ডেকে আনে শোকাবহ দিন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হঠাৎ দেখতে পায় প্রিয় প্রাঙ্গণে নেমে এসেছে মৃত্যুপুরী। লাশগুলোর অবস্থা এত ভয়াবহ ছিল, ওইটাতে লাশগুলোকে ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল। কারোর হাত পা, মুখ, মাথা, বডি কোনো কিছু শনাক্ত করা যেতেছিল। বেঞ্চগুলো পড়তেছিল, বেঞ্চগুলোর উপর শিক্ষার্থীরা অবশ্যই একদম সেন্সলেস অবস্থা পরে পড়তেছে। ওই অবস্থায় আমাদের শিক্ষার্থীরা ছিল, তখন ফায়ার সার্ভিস কর্মীও নাই, তখন ঢুকে লাশগুলো বের করতেছিলাম। অনেকেই আগুনের কারণে অনেকের কাছেই যেতে পারি নাই, ওরা যখন বিমানটা উড্ডয়ন এদিকে আসতেছে বিকট শব্দ এরকম শব্দ নর্মালি বিমান হয় না। যখন এটা এভাবে আসছে, এভাবে সরাসরি পড়ছে, এটা এভাবে পড়া নাই, হালকা এভাবে ছিল। যখন পড়ার সাথে সাথে প্রায় 1 থেকে 2 মিনিট হবে সবাই চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে একটা ছেলের পায়ে আগুন লাগছে এবং ছোট আগুন লাগছে, দৌড় দিছে। এখানে অনেক লোকেরই দেখতেছে, কাউকে বাঁচানোর মধ্যে কোনো ক্যাপাবিলিটি নাই। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খুঁজে উদ্ধার তৎপরতা চলে দিনভর। প্রাণঘাতী বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার মাধ্যমে রাতে শেষ হয় অভিযান। কর্ডন করে রাখা হলো রাত্রের বেলা। তো এখানে আমাদের সিআরডি টিম আছে, আমাদের পুলিশ টিম আছে, আমাদের এয়ারফোর্সের টিম এখানে কাজ করছে। সকালে ওনারা কাজ করে বাকি যে ফাইনাল চেক আপ করে এটা সমাপ্তি ঘোষণা করলে আমাদের সিআইডি টিম এটাকে ক্রাইম সিন হিসেবে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করব। উৎকণ্ঠার দিন পেরিয়ে রাতে মাইলস্টোনের ছাত্রাবাস থেকে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে গেছেন অভিভাবকরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, হতাহতের ঘটনায় পুরো দেশবাসী হতবাক। যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল, মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাপ এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। আমরা আপনাদের সঙ্গে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জন নিহত ও প্রায় 200 জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি দুপুর 1:06 উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি উত্তরা মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট সহ অনেক শিক্ষার্থী নিহত হন। ঢাকার বিশেষ করে CMH, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি, তখন আমরা এটা বলতে পারি। মাইলস্টোনের অনেক শিক্ষার্থীর শরীর আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওদের গায়ে আগুন লাগছে, মানে এত ক্ষত হয়েছে, এরকম ভাবে ক্ষত হয়েছে, মানে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীর সাদা হয়ে গেছে, পুরো শরীর জ্বলে গেছে। মোটামুটি ওদের শরীরে কোনো পোশাক ছিল না। প্রায় প্রথম অবস্থায় 8-10 জনের মতো আনছে লাশ, আদামারা যেগুলো চামড়া মানে চুলে গেছে গা, ওইটা নিয়ে এসে পরবর্তীতে যে রুমের ভিতরে বিমান বাস্ট হয়েছে ওই রুমের ডেড বডিগুলো বার করতে পারে না, কারণ আগুন জ্বলতেছিল। তখন আমরা পিছন দিয়ে জানলা ভাঙ্গিয়া পরে আপনার আগুন দিচ্ছি, পানি দিয়েছি বালতি দিয়া। সর্বোচ্চ রক্ত লাগতেছে ঢাকা বার্ন ইউনিটে। ফায়ার সার্ভিস শুরু থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের সাথে এক পর্যায়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় সেনাবাহিনী। উদ্ধার কাজে সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিমান বাহিনী ও বিজিবি। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসায় অনেক বেশি রক্তের দরকার। ঘটনাস্থল থেকে অনেক মানুষ রক্ত দিতে হাসপাতালে ছুটে গেছেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। হাসপাতালের সামনে রক্ত দিতে জড়ো হন হাজারো মানুষ। দগ্ধ শিক্ষার্থীদের পরিবহন করতে অনেকে নিজস্ব গাড়ি দিয়ে সহযোগিতা করেছেন। শিক্ষার্থীদের জন্য নির্বিশেষে কাজ করেছেন সবাই। রিয়াজ ইসলামের রিপোর্ট। দুপুরে উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে রাজধানীর উত্তরের হাসপাতালগুলোতে ভিড় জমায় সাধারণ মানুষ। দগ্ধ শিক্ষার্থীদের রক্তের প্রয়োজনে হাসপাতালগুলোর সামনে প্লাকার্ডে রক্তের গ্রুপ লিখে অপেক্ষায় থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভিতরে আমাদের অনেক ভাই বোনরা আছে যাদের ও পজিটিভ ব্লাডের প্রয়োজন। ভিতরের অবস্থা খুবই খারাপ, আপনাদের কোন রক্ত লাগতেছে আমরা বুঝতে পারতেছি না। আপনারা প্লিজ বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেটের তারা যেন একটু এগিয়ে আসে। আহত শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স ও যানবাহনের ব্যবস্থা করেন অনেকে। ট্রাফিক নিয়ন্ত্রণ করে আহত ও দগ্ধদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন শিক্ষার্থীরা। জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য আবারও প্রমাণ করল রাজধানীবাসী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি 70 জনের মধ্যে 48 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের বেশিরভাগই মাইলস্টোনের শিক্ষার্থী। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। আমার ছেলের 70% পুড়ে গেছে, আমার সন্তানের জিহ্বা সহকারে পুড়ে গেছে, আমার সন্তানের পুরো শরীর পুরো চুইলে গেছে। ঝর্ণা আক্তার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাঁদতে কাঁদতে বলছিলেন 3য় শ্রেণীর শিক্ষার্থী ছেলে জুনায়েদের দগ্ধ হওয়ার কথা। মা বাবা স্বজন ও সহপাঠীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মূল চত্বর। আমরা কাছে যেতে পারছিলাম না, খুব আগুনের তীব্র তাপ ছিল, না যেতে পারি নাই। এরপর দেখি সেনাবাহিনী তারা আসছে, ওরা এসে উদ্ধারের কাজ শুরু করলো। পুরো আনএক্সপেক্টেড যুদ্ধ বিমান কিভাবে ক্র্যাশ হতে পারে। ও ক্লাস 8-এ পড়ে, ও ক্লাস করতেছিল মাইলস্টোনে পড়ে। মাইলস্টোনের পাশে আমাদের বাসা, সাথে সাথে আমরা খবর পাইছি, দৌড়ে আসছি। আসার পরে ওইখানে আর আমরা তাকে খুঁজে পাইনি, দেখতে পারি নাই। তারপরে আমরা শুনলাম যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমরা পেরেশানি হয়ে মানে এখনও দেখতে পারি নাই। আসছি, ভিতরে ঢুকতে দিয়েছে না, বলতেছে আপনাদের বাচ্চার ট্রিটমেন্ট চলছে। দুর্ঘটনার আধা ঘন্টা পর থেকেই একে একে অ্যাম্বুলেন্স ঢুকতে থাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধ শিক্ষার্থীদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল 4:30টার দিকে আহতদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে নেওয়া হবে। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। 48 জন মুমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, সব প্রস্তুত আছে। সিএমএইচ এর মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে, এবং এছাড়া কুর্মিটোলা ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ করছেন পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসায় রক্তের জরুরি প্রয়োজন। আহতদের চিকিৎসার জন্য চ্যানেল আই প্রাঙ্গণে মঙ্গলবার সকাল 11টা থেকে চ্যানেল আই কর্মীদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুষ্ঠু চিকিৎসার দাবি জানান রাজনৈতিক দলের নেতারা। দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করছি। এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য। এই বিষয়ে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার দুর্ঘটনায়। ভবিষ্যতে এই জাতীয় দুর্ঘটনায় যাতে আমাদের দেশের কোনো মানুষই না পড়ে আরো সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং হয়েছে। ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। সেখানে আছেন মইনুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, আপনার কাছে ব্রিফিং এর বিষয়ে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন।
যে আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইউনিট হাসপাতালের সাথে। আপনারা জানেন যে সকাল 1:06 মিনিটে মাইলস্টোন স্কুল যে কলেজটি আছে সেখানে কিন্তু একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্তের ঘটনায় কিন্তু মূলত যারা অগ্নিদগ্ধ হয়েছে শিক্ষার্থী তাদেরকে বিভিন্ন 7টি হাসপাতালে নিয়ে আসা হয়। 7টি হাসপাতালের ভিতরে কিন্তু জাতীয় বার্ন ইউনিট হাসপাতালটা অনেক বড়। এখানে বেশি সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আসা হয় যারা অগ্নিদগ্ধ হয়েছে। এখান থেকে আমরা জানতে পেরেছি রাত 8:30টার দিকে এখানকার কর্মকর্তারা ব্রিফ করে, তারা আমাদেরকে বলেছে যে এখানে টোটাল 17 জন এখানে মারা গিয়েছে এবং 44 জন এই হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং সবার অবস্থা আশঙ্কাজনক, সেটি আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে আপনারা দেখছেন বিভিন্নভাবে কিন্তু রোগীরা এই হাসপাতালে আসছে, কারণ তারা যারা বেশি দগ্ধ হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। এবং সকালবেলা কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 7টি হাসপাতাল, টোটাল 7টি হাসপাতাল রোগী ভর্তি করা হয়েছে। সেই মুহূর্তে জাতীয় যে বার্ন হাসপাতাল আছে সেখানে 44 জন এবং টোটাল কিন্তু সব মিলিয়ে 88 জন রোগী ভর্তি করা আছে এবং 25 জনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে ডাক্তার সে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ প্রশাসন থেকে যে এখানকার 17 জন এখানে মারা গিয়েছে এবং 7 জনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। যে 17 জন মারা গিয়েছে তাদের ভিতরে 7 জনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এবং কিন্তু আমরা যেটা জানতে পেরেছি আইএসপিআর থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত 20 জন মারা গিয়েছে এবং 177 জন আহত হয়েছে বলে আমাদেরকে আইএসপিআর থেকে জানিয়েছে। এবং আমরা এখন শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অবস্থান করলাম, কিছুক্ষণ পর কিছু রোগী আসছে এবং তার স্বজনরা এখানে দাঁড়িয়ে আছে, সবাই আহাজার কান্নাকাটি করছে এবং আশেপাশে যে সাধারণ মানুষ অবস্থান করছে তারা সবাই আবেগপ্রবণভাবে হাসপাতালে অবস্থান করছে এবং কেউ পানি এবং কেউ রক্তদানের জন্য বিভিন্ন সেবা যে সংস্থা আছে তারা কিন্তু এখানে অবস্থান করে বিভিন্নভাবে তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি মইনুল, আপনাকে ধন্যবাদ। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার সময় রাষ্ট্রীয় কাজে তুরস্কের উদ্দেশ্যে ফ্লাইটে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ইস্তাম্বুল বিমানবন্দরে নেমেই দুর্ঘটনা নিয়ে চ্যানেল আই এর সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আমি তুরস্কে এসেছি, তুরস্কে আমি ল্যান্ড করার পরবর্তীতে আমি পরবর্তী ফ্লাইট নিয়ে দেশে আসার চেষ্টা করছি। অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটা খুবই দুঃখজনক এবং আমরা সবাই মর্মাহত। আমার বাচ্চাগুলির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। সত্যি কথা আমি এটুকুই বলবো যে আমি সমস্ত দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছাড়াও সরকার সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন তাদের চিকিৎসার জন্য এবং ইনশাল্লাহ আমি আগামীকালকে চলে আসবো সকালে এসে আমি সব নিজে তত্ত্বাবধান করবো। আমি আসার আগেও সমস্ত কিছু দেখাশোনা করা হচ্ছে। ইনশাল্লাহ এটা একটা দুর্ঘটনা হয়েছে, আমরা তদন্তের আগে বলতে পারছি না যে কি হয়েছে। পাইলট শেষ মুহূর্তে বোধহয় বিমানটাকে নিয়ন্ত্রণ নিচ্ছিল আমার যতদূর ধারণা, এই জন্য তার যে ইজেকশন বলি সেই ইজেকশন করেছিল কিন্তু বোধহয় বিলম্বিত হয়ে গেছিল বলে আমরা যেটা জানলাম সেও জীবিত নাই। আপনাদের মাধ্যমে একটাই কথা, সবাই ধৈর্য ধরেন, আমরা তদন্ত করব সুষ্ঠুভাবে এবং আমরা যত নিহত আহত সবাই পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পাশে থেকে চিকিৎসা ও উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের জন্য ভালো হবে না। রাহুল রায় রিপোর্ট। গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিশেষ অনুষ্ঠানে সারা দেশ থেকে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এসেছিলেন শহীদদের পরিবারের সদস্যরাও। তবে উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। শুরুতেই শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোক জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি, নির্বাচন সহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন তারেক রহমান। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। দেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে উত্তরায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দুপুরে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সংস্কার কার্যক্রম, আগামী নির্বাচন, নারীর ক্ষমতায়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান চার্জ দ্য অ্যাফেয়ার্স। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের ওপর আরোপিত অতিরিক্ত ট্যারিফ কমানোর জন্য অনুরোধ করেছেন জামায়াতের আমির। তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের বিষয়টি পর্যবেক্ষণ করছে জামায়াত। এই প্রক্রিয়া বাংলাদেশের স্বার্থবিরোধী হলে এর বিরোধিতা করবে জামায়াত। আমাদের ব্যবসার উপরে আমাদের 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে এফেক্ট করবে। আমির জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে। আমাদের কালচার বিরোধী, আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে আমরা অবশ্যই এটা বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি। যদি পজিটিভ হেল্প করার জন্য এটা এক্সপানশন হয়, তাহলে তো সেখানে ইটস ওকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাথরঘাটার নুরুল ইসলাম খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। বরগুনা থেকে মোহাম্মদ হাসানুর রহমান ঝন্টুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল বরগুনা। প্রতি বছরই বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকিতে পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপণ ও বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনায় প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। নানা ধরনের বৃক্ষ চারপাশে সবুজের যে সমারোহ, সেইখানে যেই মানুষটি বেড়ে ওঠে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তাদের কিন্তু মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। পাশাপাশি তারা কিন্তু একটা নির্মল পরিবেশে বড় হয়। ঢাকা শহরে আমরা কিংবা অন্যান্য শহরে যেখানে ইট পাথরের মধ্যে আমরা বসবাস করি, সেখানে যে উষ্ণতা, গ্রামে কিন্তু সেই উষ্ণতা নেই। একটি কারণ গাছ এবং নির্মল বাতাস। সুতরাং আসুন আমরা এই বর্ষায় সারা বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। আমরা নিজেদের জন্মদিনে একটি করে গাছ লাগাবো এবং আমাদের বন্ধুদের জন্মদিনে একটি করে গাছ উপহার দেব। বিদ্যালয়ে একটি সুন্দর একটি মনোরম ফুলের বাগান করব। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। যে কোনো প্রতিষ্ঠানে আমরা গাছে গাছে একদম গাছ লাগিয়ে পুরো পরিবেশটাকে, পুরো স্কুল পরিবেশটাকে পরিপূর্ণ করে দেব। সারা পৃথিবী গাছে গাছে অক্সিজেন ছড়িয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই গাছ যাতে সুরক্ষা হয়, যে সংশ্লিষ্ট যে সমস্ত জায়গায় লাগানো হচ্ছে তারা যেন এটা রক্ষা করে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। একই সাথে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটি টিম গঠন করেছে এনসিপি। জুলাই পদযাত্রার ২১তম দিন খাগড়াছড়িতে পদযাত্রা করে দলটি। বিমান দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবারের সব কার্যক্রম স্থগিত করে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় রওনা দেন। এই সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সবাইকে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন। সকল ছাত্র জনতাকে অনুরোধ করব, আমাদের মাইলস্টোন কলেজের এখানে যে বিমান দুর্ঘটনা হয়েছে, আমাদের অসংখ্য ভাই বোনকে হয়তো আমরা হারাতে যাচ্ছি। সেখানে যারাই আছেন যেভাবে সম্ভব রক্ত দিয়ে হোক, অন্য যে কোনোভাবে সহায়তা করে হোক, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। হাসপাতালগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা অ্যাডমিশন কিংবা অন্যান্য ফর্মালিটিস এক পাশে রেখে দয়া করে আমাদের ভাই বোনদের আগে প্রাথমিক যে চিকিৎসা দরকার সেগুলো নিশ্চিত করবেন। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যোগ্যদেরকে বিবেচনায় নেওয়া হবে। এখন থেকে রাজনৈতিক বিবেচনায় কোনো ডিলারশিপ দেয়া হবে না। কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যারা কৃষি খাতে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলু বেশি উৎপাদন হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার ওএমএস কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পনেরো লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে। তারপরেও দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে 2-3 টাকা। তারপরে আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ, ওই রিজার্ভ কিন্তু অন্যান্য বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে। তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে। তারপরে আপনি আরেকটা দেখেন যে আলু, গতবার যে দামে আপনারা আলু কিনছেন, এখন কিন্তু কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না। তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএসের মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএসের মাধ্যমে আলুটা দেওয়া। ক্ষেত্রে আপনারা দেখছেন গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল, এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে। পেঁয়াজ উৎপাদন বেশি করা, এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা ও উদ্ভাবনের জন্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি। এনার্জি হারভেস্টিং গ্যাস ও বর্জ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল, বিদ্যুৎ ব্যবস্থাপনায় বিগ ডাটার প্রয়োগ, সৌর বিদ্যুৎ ব্যবহার করে পানি থেকে হাইড্রোজেনের উৎপাদন সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম চলমান আছে। বিইপিআরসি আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিইপিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বিইপিআরসি এর সদস্য ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রতি বছরের মতো মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 7টি ক্ষেত্রে মোট 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক দেওয়া হবে। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদক প্রদান করবেন। 22 থেকে 28 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দেশব্যাপী উদযাপিত হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এসব তথ্য জানান। চাঁদার জন্য ইলিশের দাম বাড়ে জানিয়ে উপদেষ্টা বলেন, ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আড়তদাররা বলেছে আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছি। ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে, সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের জন্য আলাদা করে কোনো ফ্ল্যাট এবং সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা রাখা হচ্ছে না, তবে চাহিদা অনুযায়ী তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের সংখ্যা 12,000-এর বেশি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের তুলনা করা ঠিক হবে না। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনেক। জুলাই যোদ্ধাদের দেখতে হবে জুলাই যোদ্ধা হিসাবে। আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট 259,68,04,212 টাকা সরকার ব্যয় করা হয়েছে। শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 4,000 কোটি টাকারও বেশি খরচ করে 64 জেলায় বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল স্থাপন নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত ও অনুসন্ধানের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়ে দেয়া চিঠি তাগাদা দিয়েছে দুদক। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপপরিচালক আক্তারুল ইসলাম এই কথা জানান। তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন বিএনপি নেতা শমশের মোবিন চৌধুরী। মুরাল নির্মাণ করা হয়েছিল আগের সরকারের সময়। এই বিষয়টাতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং যে দুর্নীতি অনিয়ম হয়েছে, এটাই মূলত দুদক অনুসন্ধান করছে। এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। উত্তর গাজায় জাতিসংঘের ত্রাণ পণ্যের জন্য অপেক্ষারত কমপক্ষে 93 জনকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে রোববার মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 93 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। কৃষি সংবাদ। অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষক আব্দুল গাফফার। লেখাপড়া শেষ করে চাকুরির পেছনে না ছুটে বেছে নেন কৃষিকে। শুরু করেন অন্যান্য সবজির পাশাপাশি অসময়ে তরমুজ চাষ। এবারে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলে এক সপ্তাহের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে মেলা উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। সে সময় আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন ও অন্যরা। মেলায় 57টি স্টল দেয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে বিভিন্ন বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের গাছের চারা দেওয়া হয়। যারা গাছকে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের কাছে আসলে এই মেলাটি আনন্দ মেলা এবং আমাদের লক্ষ্য টাঙ্গাইলকে প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত একটি জেলায় উন্নীত করা। টাঙ্গাইলে যে বৃক্ষরোপণ অভিযান শুরু হলো, আজকের এখানে পৌর উদ্যানে 47টি নার্সারি আছে। সেখানে যে ফলজ, বনজ এবং ভেষজ চারা প্রদান করেন, সবাই মিলে 7 দিনব্যাপী এই চারাটা বিক্রি করবেন টাঙ্গাইলবাসীর প্রতি। নাটোরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন একতার উদ্যোগে সে সময় ছিলেন নাটোর পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম, একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও অন্যরা। পরে শহরের রেলগেট থেকে পুরো স্টেশন এলাকা পর্যন্ত পথচারী ও অটো রিকশাওয়ালাদের গাছের চারা বিতরণ করা হয়। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 25 পয়েন্ট বেড়ে 5219 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 860 কোটি 7 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 84 কোটি 80 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 224টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও স্কুল শিক্ষার্থী সহ 20 জনের প্রাণহানি, আহত প্রায় 200 জন। রাজধানীর হাসপাতালগুলোতে আহত, দগ্ধ শিশু ও অভিভাবকদের আহাজারি, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটিতে পড়েছিল প্রশিক্ষণ বিমান, পাইলটের শত চেষ্টার পরও মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত। বিমান দুর্ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পাথরঘাটার স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ। এবং নেপালকে 4 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ, হ্যাট্রিক সহ 4 গোল সাগরিকার। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।